বাবা ৭১-এর জীবনটা ঝুঁকিতে রেখেছিলাম স্বাধীনভাবে ভোট দিতে পারবো বলে। আজও সেই আশায় এসেছি ভোট দিতে। জি চাচা, আমরাও সেই আশায় এসেছি। ধন্যবাদ। চাচা দুঃখিত, আপনার ভোট তো আগেই হয়ে গেছে। কি বললে? আমি তো এই মাত্র এলাম, আমার ভোট কে দিল? এই কে আছো? এনাকে নিয়ে যাও, এনার ভোট হয়ে গেছে। চাচা আপনি বাইরে যান, আপনার ভোট হয়ে গেছে। তবে কি এই দেশ আমার আর স্বাধীন রইল না? আপনার ভোট হয়ে গেছে, আপনি যান যান, আপনি যান। ওই বেটা কই ভোট দিচ্ছে, চল যা দেখি। চল ভাই আপনার আমার মতো তরুণরাই দেশকে নিয়ে ভাবে, দেখতেই ভালো লাগে, কিন্তু সিল ঢোকাতেই দেয়। এই ভাই আপনাকে কষ্ট করে সিল দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এটা আমার ভোট, আমি তো সিল দেইনি। এই বেটা কি বলবি? এই বেটা কি বলছিস? এই আপনারা ওকে মারছেন কেন? কোন ভোট ও দিবে? এই জামাত শিবির আমার ধরে নিয়ে আয়। এই বেটা জামাত শিবির। স্যার দেখেন এখানে মারামারি করতেছে। উপরের নির্দেশ আছে, ওসব দেখিও না, কাজ করো। যেটার কথা বলছিস সেটা কত? এটাই আওয়ামী লীগের বাংলাদেশ। পতন হবে এই স্বৈরাচার সরকারের একদিন। স্যার আপনারা বাইরে কি করতেছেন? এখানে আওয়ামী লীগের নেতা আসছে, ওরা দরজা বন্ধ করে অবৈধভাবে সিল মারতেছে। উপরের নির্দেশ আছে, ওখানে যাওয়া যাবে না। ওই ওকে একটু চা খাও তো। ভাই ওই যে ওয়ালে দেখেন, ওইখানে লেখা আছে ভোট দেওয়া নাকি আপনাদের অধিকার। ভোট দেওয়া কিসের অধিকার? এটা একটা তামাশা মাত্র, জয় তো আমাদেরই হবে। কিরে বাবা, পরীক্ষা কেমন হইলো? জি মা, প্রস্তুতি অনুযায়ী সব দিয়ে আসছি, উত্তর সবগুলাই কমন পাইছিলাম। হয়তো এবার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বাবা, তোমার কথা খুব ভালোই লাগলো। আশা করি এবার তোমার চাকরিটা হয়ে যাবে। তো তোমার চাকরিটা হয়ে গেলে আমাদের বাকি সময়টা খুব ভালো কাটবে। কি বলো তুমি? আশা করি ওর চাকরিটা এবার হয়েই যাবে ইনশাল্লাহ। এই রিফাতের মা, কি হয়েছে?
তোর চাকরি হয়নি? হয়নি? হ্যালো, বল। তো আছি আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আজকে তো চাকরির রেজাল্ট দিলো, তোর কি অবস্থা? আমার তো হলো না এবারও। হয়নি মানে? কি করবি, হয়তো ভাগ্যে ছিল না। যা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম। তোর কি অবস্থা? আমার তো চাকরিটা হয়ে গেছে রে। তুই তো জানিস আমার মুক্তিযোদ্ধার কোটা ছিল, আমার চাকরির পিছনে আমার মামা চাচাদের হাত ছিল, সেই সুবাদে আমার চাকরিটা হয়ে গেছে। আর এর জন্যই সেলিব্রেট করার জন্য আমি ক্যাফেতে আসলাম, ভাবলাম তোকেও ফোন দিই, তুইও আয়। ও, আমার তো বাপ চাচাও নাই, কোনো কোটাও নাই, চাকরিও হইল না। দেখি, চেষ্টা করবো, ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছুই হবে। শুনে খারাপ লাগলো রে, ভাবিস না, নেক্সট বার আবার চেষ্টা করিস। শুভকামনা রইল তোর জন্য, যেন তোর চাকরিটা হয়। তোর জন্য শুভকামনা থাকলো। কোটা সংস্কার আন্দোলন 2024। জাতীয় সংসদের সব রকম কোটা বাতিল ঘোষণার পর 2018 সালের অক্টোবরে যে নির্বাহী পরিবর্তন জারি করা হয়েছিল, তার বিরুদ্ধে 2021 সালের মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্টে একটি রিট করে। হাইকোর্টে 2021 সালের 6 ডিসেম্বর এই কোটা পরিবর্তনটি বাতিল করে দেন। ফলে সব ধরনের কোটা আবার পুনর্জীবিত হওয়ার আরেকটি সম্ভাবনা তৈরি হয়। সরকারি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করেন। এই আপিল নিয়ে সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি হওয়ার প্রথম তারিখ ঠিক করা হয় 4 জুলাই। 4 জুলাই আদালত যখন শুনানি আরও 1 মাস পিছিয়ে দেয়, তখন ছাত্রদের আন্দোলন আরও তীব্র হতে থাকে। 5 জুন আদালতের রায়ের পর থেকেই মূলত বিক্ষুব্ধ হন কোটা বিরোধী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি 2018 সালে পরিপত্র পুনর্বহাল। কোটা সংস্কারে এবার ছাত্ররা নাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরা আন্দোলনের সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকের। বাংলা ব্লকের ছড়িয়ে পড়ে খুলনা থেকে চট্টগ্রামে, বরিশাল থেকে সিলেট বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। আজকে সকালে আপিল বিভাগে এর আগে গতকালকে যে 2 শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিতের চেয়ে আবেদন করেছিলেন, সেই আবেদনটি শুনানি হয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের রায়টি স্থগিত করেছেন এবং প্রধান বিচারপতি শুনানিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরে যেতে বলেছেন। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। রাস্তায় চেঁচিয়ে আদালতের রায় পাল্টানো যায় না। কোটার মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, তার জবাব তারা। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বের হয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করতে শুরু করে এবং সে সময় আমরা যেটি দেখেছি যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কয়েকজনই আহত হয়েছে। আমরা খুব দাঁত ভাঙা দাওয়াল দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিনিয়ত ঘরের থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা সাবধান, আবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটের মধ্যে
আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। গুলি খাইছে একটা। গুলি লাগছে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, আই রে স্কলারশিপ পাচ্ছে ভাই, আমরা মূর্খ মানুষ জানি। 17 জুলাই আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে সবার নজর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। হল থেকে বের করে দেওয়া হয় ছাত্র নেতাকর্মীদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে 6টার মধ্যে হলগুলো খালি করার নির্দেশনা জারি করে। তবে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনেই গায়েবানা জানাজা পড়ে এবং কফিন মিছিল বের করে। অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। এটি হলো পৃথিবীর ভিতরের চিত্র এবং প্রতিটি জায়গায় আগুন জ্বলছে। শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র এলাকা। শুক্রবার গভীর রাত থেকে পুরো বাংলাদেশে কারফিউ জারি করার পর সেনাবাহিনী শনিবার ভোর থেকেই রাস্তায় নেমেছে। শনিবার কারফিউর প্রথম দিনে সংঘর্ষের তীব্রতা কমলেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চলতে থাকে। বেলা গড়ালেও নাগরিক চলাচলের স্বাভাবিকতা দেখা যায়নি, বরং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। আমি আবু সাইদের স্ত্রী, আমার স্বামী গুলি খায় মারা গেছে ঢাকা মোহাম্মদপুর। আমরা আগে তো শুনি নাই, পরে আমরা তো শুনছি মনে হয় যে বেলা 4টার দিক ওইখানে গুলি খায় মারা গেছে। ওইখান থেকে আমরা নিয়ে আসছি, তারপর তার শনিবার দিন নিয়ে আসছি আমরা। আমি এখানে আমরা বাড়ি ব্যাপারে আমরা ওইখানে অবস্থানে মাটি দিছি, আমরা তো আগে শুনি নাই। তারা কয়েকজন সাথে আসে। এরই মধ্যে শনিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হন। কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায়, ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে। রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। কারফিউর তৃতীয় দিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী বাদে অন্যান্য জেলার কারফিউ জেলা প্রশাসন তুলে নিতে পারবে। কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন। কারফিউর চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে। সেই সঙ্গে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহলও দেখা গেছে। এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। আমাদের গত 19 তারিখ শুক্রবার
রাত 11টা বাজে নিয়ে যাওয়া হয়। 24 তারিখ বুধবার সকালে 11টার দিকে আমার ছেলে যাওয়া হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে এই বক্তব্য প্রত্যাখ্যান করে বাকি সমন্বয়করা। তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সেটার ওয়েগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ। মৃত্যুর বিচার আমরা চাই, এটা হচ্ছে আজকে আমাদের দাবি। জাস্টিস। ইচ্ছা মতো পায়ে পিটাইছে, ইচ্ছা মতো গায়ে হাত দিয়ে হাত দেয়, সামনে চিঠি দিবে। সবাইকে ছাড়ছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করেছে সরকার। শুক্রবার খুলনা ও সিলেট শহরের কয়েকটি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা করলে তারা সেক্টর 11-র বিভিন্ন গলিতে আশ্রয় নেয়ার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রহযাত্রা কমিটি অভিভাবকরা, পিতামাতারা যুক্ত হয়েছেন, ভাই বোনেরা যুক্ত হয়েছেন। নানা দাবি তুলে ধরতে দেখা যায় সমবেতদের। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার শনিবার দুপুর থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে ঢাকার বাইরে কুমিল্লা, সিলেট সহ কয়েকটি জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত 10টা পর্যন্ত সারা দেশে অন্তত 75 জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে। এরকম পরিস্থিতিতে দুপুরের পর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বিকেল 4টার দিকে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা থেকে এই শাহবাগ মুখী যে তাদের যাত্রা সেটা আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসছি, আর একটি সন্তানেরও আমরা লাশ দেখতে চাই না। আমার একটি দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হলো আওয়ামী লীগ সরকারের। দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থান এবং সরকারের পতন ঘটল এবং এই পতনের সাক্ষী হতে, উল্লাস করতে রাস্তাঘাটে এই মানুষের ভিড়। আসসালামু আলাইকুম। আমি সুমন শহীদের মা। আমার সুমন শহীদ মারা গেছে 5 আগস্টে পুলিশের গুলি খায় আশুলিয়া থানায়। আমার বাড়ি হচ্ছে পঞ্চগড়।
আমার সে মারা গেছে, বছর হয়ে গেল, তার কোনো বিচার আচার হইল না। আমি সরকারের কাছে বিচার চাই। আমি সুমন ইসলামের বাবা। আমার ছেলে সুমন ইসলাম সে 5 তারিখে গুলি খেয়ে মারা গেল আশুলিয়া থানার সামনে। এখনো আমার ছেলের কোনো বিচার পাইলাম না। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদের স্ত্রী। আমার স্বামী গুলি খায় মারা গেছে ঢাকা মোহাম্মদপুর। আসসালামু আলাইকুম, আমি শহীদ আবু সাইদের ছেলে মোহাম্মদ মামুন ইসলাম। আমার আব্বু 24 জুলাই আন্দোলনে 19শে জুলাই মারা যায় ঢাকা মোহাম্মদপুর বসিলায়। তিনি ওই জায়গায় 2-4 দিন আগেও আন্দোলন করছে এবং ওই দিন দুপুরে নামাজের পরে উনি দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য রাস্তা পারাপারের সময় কিছু লোক গুলিবিদ্ধ হয়। ওনাদেরকে উদ্ধার করতে যেয়ে পুলিশের গুলিতে আমার আব্বু মারা যায় আনুমানিক বিকেল 4টা থেকে 4:30। আমরা ওই সময় আর কি জানতে পারি, আমাদের আব্বুর যে ফোন ছিল ওই ফোন থেকে আমাদের ফোন করা হয় এবং জানানো হয় যে আমার আব্বু মারা গেছে। আবার শুরু করে গুলির উপর গুলি। সেই গুলিতে আমার ভাই আশুলিয়া থানার সামনে চোখে লাগে, কানের পিচ দিয়ে বাইর হয়ে যায়। সে ওখানেই তার জীবন শেষ হয়ে যায়। আমরা ওখানে 3 দিন পর তার লাশটা পাই। অনেক খোঁজাখুঁজির পর আমরা অনেক টাকা ব্যয় করে তাকে খুঁজতে হয়েছে। আমাদের অনেক অসংখ্য লাশ আমাদেরকে হাতাইতে হয়েছে, যেগুলা দেখলে নিজেরা স্থির থাকতে পারতাম না। যে কষ্ট দিয়েছে সরকারকে এনে নিজের হাতে নিজের চোখে বিচার দেখতে চাই। আমরা সকলেই সেই আশাবদ্ধ নিয়ে থাকব যে সরকার সবাই বিচার চাবে, সবার সামনে সকলের সামনে বিচার হবে। আমরা সকল ভাই বোনেরা দেখতে পারবো, সকল বাবা মা শান্তি পাবে যে না আমার ছেলে মারা গেছে, আমরা ন্যায় বিচার পাইছি। এটাই আমরা সকলের কাছে দাবি।